নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা ভান্তে। মঙ্গল মঙ্গল। আমরা 338 পড়ে দেবো। হ্যাঁ 38। গত খালি ভরা গেলে আপত্তি ও দুটি আসা বিষয়ে দক্ষতা কিরকম? 30-38। অ্যাপস থেকে পড়েন। এক্ষেত্রে সমাপত্তি অর্থাৎ অর্জন প্রাপ্তি সম্বন্ধে দক্ষতা কিরকম? সমাপত্তি অর্থাৎ অর্জন বা প্রাপ্তি। বিতর্কযুক্ত ও বিচারযুক্ত সমাপত্তি আছে। বিতর্কযুক্ত ও বিচারযুক্ত সমাপত্তি আছে। অবিতর্ক কিন্তু বিচারযুক্ত সমাপত্তি আছে। অবিতর্ক ও অবিচার সমাপত্তি আছে, যা সেই সমাপত্তি গুলো সম্বন্ধে দক্ষতা, প্রজ্ঞার অবস্থা, তারপরে এবার অমোহ ধর্মবিচার, সম্যক দৃষ্টি, এটিকে বলা হয় সমাপত্তি সম্বন্ধে দক্ষতা। তার মানে এখানে এটা সমাপত্তি সম্বন্ধে সমাপত্তিটা সম্যক দৃষ্টির আওতায় নিয়ে আসছে বলতে। না, সমাপত্তি এখানে সুন্দর ইয়া লেখছে সমাপত্তি সম্পর্কে একটা, যাদের সমাপত্তি শব্দটা বুঝতে কষ্ট হয় বইয়ের মধ্যে খুব সুন্দর একটা কথা লিখছে। বইতে মাত্র একটু পড়বো। মঙ্গল বইতে বলছে ওয়াতে সমাপত্তি, আচ্ছা হ্যাঁ, অর্থাৎ সমতা প্রাপ্তি বা ধ্যানে আনন্দ অনুভব করার অবস্থা। মঙ্গল। সমতা প্রাপ্তি বা ধ্যানে আনন্দ অনুভব করার অবস্থা। কুশলতা অর্থাৎ যোগ্যতা বা নিপুণতা কি রূপে, এটা প্রশ্ন। স্ববিতর্ক অর্থাৎ হেতুবাদ সহগামী। বুঝছেন তো এটা না? বান্তে হ্যাঁ বুঝা গেছে বান্তিটা। বলেন। স্ববিতর্ক হেতুবাদ সহগামী, স্ববিচারত্বে মীমাংসিত বা স্থিরীকৃত। এগুলো মধ্যে আমরা আগে পড়ে আসছিলাম না? স্ববিতর্ক স্ববিচার সমাপত্তি আছে। অবিতর্ক অর্থাৎ হেতুবাদ সহগামী নহে এইরূপ। বিচার মাত্র সমাপত্তি আছে। অবিতর্ক অবিচার অর্থাৎ অমীমাংসিত সমাপত্তি আছে, যাহা সেই সমাপত্তি সমূহের সমাপত্তি নিপুণতা
বা সদ্গুণতা, প্রজ্ঞা, জ্ঞান বা কার্য নৈপুণ্য দিয়ে বলা হচ্ছে পূর্ববৎ অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, ইহাকে বলা হয় সমাপত্তি কুশলতা। এমনি সমাপত্তি চিনেন তো? বলতে সমাপত্তি এখানে সমতা আনয়ন করলে যে আনন্দটা অনুভব হয় এটা ধ্যানের মধ্যে, ওইটাই আমি বুঝতে পারি বলতে। সুকুমার বাবু বলেন। সক্রিয়ভাবে অনাগামী বলতে ধ্যান করার মাধ্যমে আনন্দ অনুভব করে না। এগুলো হচ্ছে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যানের কথাগুলো আসছে যে এখানে। পঞ্চম হ্যাঁ সেটাই বলতে। সমাপত্তি মানে হচ্ছে যে সমতা প্রাপ্তি। বইয়ের মধ্যে খুব সুন্দর করে কথা একটা লেখা হয়েছে, সমতা প্রাপ্তি। সমতা বলতে চিত্তের খুব শান্ত একাগ্রতাপন্ন অবস্থা, একটা আলম্বনে একাগ্র হয়ে থাকা অবস্থায় মূলত সমাপত্তি। আমরা তো আগে থেকেই জানি সমতা আমরা জানতাম সমাধি আর কি, যেটা সমাধি। হ্যাঁ, সমতা প্রাপ্তি। সমাপত্তি মানে হচ্ছে যে সমতা প্রাপ্তি মানে ধ্যান লাভ করা হয়ে গেছে। আর ধ্যান লাভ করা হয়ে গেছে মানে কি, এই ধ্যানে আনন্দ অনুভব করার অবস্থা। বুঝছেন? এখানে বইয়ের মধ্যে লেখা আছে যে এটা অ্যাপসে না, সমতা প্রাপ্তি মানে ধ্যানে আনন্দ অনুভব করার অবস্থা। যখন আনন্দ অনুভব করে সেই অবস্থা। প্রথম ধ্যান লাভ করার পরেই তো আনন্দ অনুভব করে। তারপরে লাইনটা আছে যে কুশলতা। কুশলতা হচ্ছে যোগ্যতা বা নিপুণতা। যোগ্যতা বা নিপুণতা। আমরা কৌশল বলি না, কুশল, কৌশল। সেই কৌশলটাকে আবার এই কুশলের সঙ্গে কিন্তু ইয়ে আছে, সামঞ্জস্য আছে কথাটা। কলা কৌশল বলি না আমরা, কলা কৌশলী। এই কলা কৌশলী শব্দের সঙ্গে আমরা যে কুশল বলি, পুণ্য বলি, ওটার সঙ্গে এই শব্দটার ম্যাচিং আছে। এখানে খুঁজে পেয়েছেন এই কথার মাধ্যমে? এখানে কুশলতাকে কি বলা হচ্ছে? যোগ্যতা ও নিপুণতা। নিপুণতা মানে যে কোনো কাজ করার ওর নিপুণ দক্ষতা, নিপুণ ক্ষমতা। হ্যাঁ, তাহলে কুশলের একটা মানে প্রকৃত ভাষা। কুশল জিনিসটা কি এটা উপলব্ধি হওয়ার মতো একটা কথা এখানে কিন্তু চলে আসছে। কুশল বিষয়টা কি? অকুশল বিষয়েও এরকম কলা কৌশলী হওয়া যায়, সেটা কুশল হিসাবে গণ্য হয় না। মূলত কৌশল আর কি, অকুশল কাজ করার সময়ও এরকম কৌশলের ব্যবহার হয়। এই কুশলতা শুধুমাত্র পুণ্য জাতীয় ব্যাপারগুলোতেই যখন যোগ হয় এই কলা কৌশলগুলো, তখন এটাকে আমরা কুশল নামে আখ্যায়িত করি। এটা কি রূপে? এর দূর পর্যন্ত হচ্ছে প্রশ্ন। প্রথম ধ্যান হচ্ছে যে ওই সবিতর্ক সহ সবকিছু। তারপরে দ্বিতীয় ধ্যান হচ্ছে যে ওই অবিতর্ক। দ্বিতীয় ধ্যানে আর বিতর্ক নাই, এজন্য অবিতর্ক। তারপরে তৃতীয় ধ্যানে অবিতর্ক অবিচার। তৃতীয় ধ্যান বলতে বিচার নাই। দ্বিতীয় ধ্যানে বিচার নাই, বিতর্ক নাই। প্রথম ধ্যানে বিতর্ক নাই, বিতর্ক আছে, দ্বিতীয় বিতর্ক নাই, তৃতীয় ধ্যানে বিচার নাই। বিচার নাই। চতুর্থ ধ্যান আছে এখানে? নাই। আর গুলো তো লেখা নাই। না, লেখা নাই বলতে। আগুলো ডট ডট দিয়েছে না? না, ডট ডট দেয়া নাই বলতে। ডট ডট দেয়া নাই। তবে এখানে বইয়ের মধ্যে কিন্তু একটা হাইফেন একটা টানা আছে। অবিতর্ক অবিচার বলতে হাইফেন দিয়ে, অবিতর্ক দিয়ে হাইফেন দিয়ে অবিচার দিয়েছে। হ্যাঁ, অবিচার অমীমাংসিত সমাপত্তি আছে। আচ্ছা, দিয়েছে সবগুলো। অমীমাংসিত
অবিচার মানে অমীমাংসিত। এখানে বলতে বিচারের আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে, অমীমাংসিত। অবিচার সম্পর্কে বিচারের পরে প্রীতি আসবে না? হ্যাঁ, ওইগুলো তো লেখা নাই। প্রীতি সুখ একাগ্রতা এগুলো নাই তো, এটাই বলতেছি। হ্যাঁ, এখানে তৃতীয় ধ্যান পর্যন্ত লিখছে আর কি। সমাপত্তি সমূহ হ্যাঁ। নিপুণতা বা প্রবণতা, প্রজ্ঞা, জ্ঞান ও কার্যনৈপুণ্য সহ ওই যা যা ধর্মগুলো যুক্ত আছে সেগুলো সহ সবগুলো একসঙ্গে একত্রিত করে ইহাকেই বলা হয় সমাপত্তি কুশলতা। 29 পরে 39 এই ক্ষেত্রে সমাপত্তি হতে উঠে আসার বিষয়ে দক্ষতা কিরকম? যা সেই সমাপত্তি হতে উঠে আসার বিষয়ে দক্ষতা, প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অমোহ ধর্মবিচার, সম্যক দৃষ্টি, এটিকে বলা হয় সমাপত্তি হতে উঠে আসার বিষয়ে দক্ষতা। যাহা সেই সমাপত্তি সমূহ দ্বারা উৎপাদন, নিপুণতা, প্রজ্ঞা, নৈপুণ্য। এটা কি বুঝছেন সুকুমার বাবু? এটা প্রজ্ঞার মাধ্যমে আর কি বানতে, প্রজ্ঞার মাধ্যমে এবং অল্প পদের সমূহ। তো ওই অবস্থার মধ্যে থাকলে মানতে ওই আবার ধর্ম বিচার, অর্থাৎ ওই ধর্ম বিচার 37 প্রকার, বুদ্ধিপক্ষীয় ধর্ম বিচার আছেন একটা, সম্যক দৃষ্টি, ওইগুলোর মাধ্যমে মানে এটা থেকে উঠে আসতে পারবে আর কি বানতে। কার থেকে উঠে আসতে পারবে যে? ওই সমাপত্তি মানে কি জন্য উঠে আসবে যে সমাপত্তি থেকে? আরো দক্ষতা অর্জন করলে আর কি বানতে, মানে তো চার সামনের দিকে এগোতে পারবে আর কি, এগুলো যদি অনুসরণ করে। সামনের দিকে গিয়ে কোথায় যাবে যে? ওই নির্বাণের দিকে অগ্রসর হবে। ও, ঠিক আছে। অর্থাৎ এই সমাপত্তির মধ্যে বসে থাকলে তো আপনার আর কোনো কিছু হবে না। হ্যাঁ বানতে। সমাপত্তি তো আমাদের মূল লক্ষ্য না। এই সমাপত্তি থেকে উঠার উপায় হচ্ছে যে কি, মূলত হচ্ছে তত্ত্ব মধ্যস্থতা। তত্ত্ব মধ্যস্থতা থেকে হ্যাঁ, তত্ত্ব মধ্যস্থতা থেকে থাকলেই ধর্ম বিচার করতে পারবে। তত্ত্ব মধ্যস্থতা মনে আছে? বলতে তত্ত্ব মধ্যস্থতা ইয়ে না, ওটা তো উপেক্ষা নাকি নাকি? হ্যাঁ, না 10 প্রকার উপেক্ষার মধ্যে এটাও একটা উপেক্ষা। হ্যাঁ, ওই উপেক্ষাটি চিত্তের লীন অবস্থা আর কি বানতে না? হ্যাঁ, লীন না তত্ত্ব মধ্যস্থতা, না না উপেক্ষা এটা বলতে ওই ওইরকম রাস্তা, দুই দিকে দুই রাস্তা, তো একটা উপেক্ষা করে অন্য রাস্তা দিয়ে যাওয়াটা ওইরকম নাকি একটা জানি আমরা পড়ছিলাম আগে। তত্ত্ব মধ্যস্থতা অত্যন্ত জরুরি এবং এই পর্যায়ে গেলে এটা জানা না থাকলে আপনি এখান থেকে আর উত্তীর্ণ হতে পারবেন না। আচ্ছা, সুখ দুঃখহীন বেদনা কি মানে এততে যে উপেক্ষা হিসেবে দেখা বানতে না? না, আমি আবার বলছি, মনে থাকবে সবার। এই ধ্যানের সুখগুলো যখন প্রাপ্ত হয়, এই সুখের মধ্যে একেবারে চিত্তকে লীন করে না দেওয়া, মানে চিত্তকে এলিয়ে না দেওয়া, নিজেকে এলিয়ে না দেওয়া একদম। আবার চঞ্চলও না করা। হ্যাঁ বানতে, ঠিক আছে, চিত্তের লীন এবং উদ্যত, আচ্ছা ঠিক আছে বানতে। মানে ধ্যানস্থ যে অবস্থা আছে ওই অবস্থাটাকেও ধ্বংস করা যাবে না। মানে ধ্যান করা আমি যে অবস্থা চিত্তকে আনয়ন করেছি, একাগ্র করে ফেলেছি, ওটাও ধ্বংস করা যাবে না। আবার ওই সুখের মধ্যে গা ভাসিয়ে দেওয়া যাবে না। এই অবস্থাটার নাম হচ্ছে যে তত্ত্ব মধ্যস্থতা। এটা না জানলে, এটা না জানার কারণে বুদ্ধিসত্ত্ব, আমাদের গৌতম বুদ্ধ যখন বুদ্ধিসত্ত্ব অবস্থায় ছিলেন,
এত পাওয়ারফুল শক্তিশালী ধ্যানী হওয়ার পরেও তারা যে কারণে এই অবস্থা থেকে উত্তীর্ণ হতে পারেননি বা এই অবস্থা দেখার তাদের সুযোগ হয়নি, তাদের এই তন্ত্র মধ্যস্থতা সম্পর্কে এই কলাকৌশলই তাদের ছিল না। এটা খুব গুরুত্বপূর্ণ তন্ত্র মধ্যস্থতা। বান্দে ওই আমাদের যে দশ উপকূলের যেটা আছে ওইটাও তো তন্ত্র মধ্যস্থতা দিয়ে বেরোতে হবে, তাই না ওখান থেকেও? হ্যাঁ, ওখান থেকেও তন্ত্র মধ্যস্থতা দিয়ে বের হতে হবে। ওই অবস্থায় থাকতে হবে আপনাকে প্রত্যেকটা জায়গায়। প্রথম ধ্যান থেকেও কিভাবে আপনি ইয়াতে চলে যাবেন, মানে ওখানে গিয়ে কিভাবে নির্বাণ আলম্বন দেখতে পারেন আপনি বা ধর্মবিচার কিভাবে করতে পারবেন? ওই তন্ত্র মধ্যস্থতায় না থাকলে আপনি ধর্মবিচার করতে পারবেন না। বা ঠিক আছে, যেটা দেখার জন্য আপনি ওখানে পৌঁছছেন, যে কারণে আপনি এতদূর করে আসছেন, ওটা হবে না। এজন্য তন্ত্র মধ্যস্থতা লাগবে। তন্ত্র মধ্যস্থতা কি জন্য আসছে যে কথাটা? সমাপত্তি উৎপাদন নিপুণতা কিভাবে? ওই উঠে আসার উঠে আসার জন্য এই ধর্মবিচারের এগুলো অঙ্গ সংগঠন, ইয়াটা এই তন্ত্র মধ্যস্থতা, তারপরে অমোহ, সম্যক দৃষ্টি সহ বাকিগুলো কার্যপূর্ণ। তারপরে 1340 এই ক্ষেত্রে ধাতু সম্বন্ধে দক্ষতা কিরকম? 18 প্রকার ধাতু যথা চক্ষু ধাতু, রূপ ধাতু, চক্ষু বিজ্ঞান ধাতু, কর্ণ ধাতু, শব্দ ধাতু, কর্ণ বিজ্ঞান ধাতু, নাসিকা ধাতু, গন্ধ ধাতু, নাসিকা বিজ্ঞান ধাতু, জিহ্বা রস, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় স্পর্শযোগ্য অর্থাৎ কায়গ্রাহ্য বিষয় ধাতু, কায় বিজ্ঞান ধাতু, মনোধাতু, ধর্মধাতু, মনোবিজ্ঞান ধাতু, যা সেই ধাতুগুলোর সম্বন্ধে দক্ষতা, প্রজ্ঞার অবস্থা, অমোহ, ধর্মবিচার, সম্যক দৃষ্টি, এটিকেই বলা হয় ধাতু সম্বন্ধে দক্ষতা। উপাসক এই ধাতু সম্পর্কে কিরকম, মানে কি দক্ষতা আপনি হলেন? এটা তো আমাদের হয়েছে অর্থসংগ্রহ পড়াকালীন সময়ে, এই ধাতু সংক্রান্ত জ্ঞানগুলো আমাদের হয়েছে। এই যে এখানে লিখলো কথাটা, কি জন্য লিখলো, কি কারণে লিখলো? উপাসিকা তো আছে পাশে না? না, আমাদের উপাসিকা বাদ হয়ে গেছে। আমি বলবো যে হ্যাঁ বলেন। এখানে ধাতু সম্পর্কে আসলে জানা খুবই প্রয়োজন যদি আমরা নির্বাণের দিকে অগ্রসর হতে চাই। কারণ আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয়, এখানে মূলত এটি কি বলে, প্রসাদ, যেটা প্রসাদ আমরা বলি পঞ্চপ্রসাদ, এগুলা এক একটা আধ্যাত্মিক বাহ্যিক, এখানে ওটার সাথে আধ্যাত্মিকের সাথে বাহ্যিক আছে, এবং এই দুটো মিলে যখন আমাদের বিজ্ঞান হয়, স্পর্শ হয়, তখন বিজ্ঞান ধাতু। এখানে ধাতু সম্পর্কে যদি আমরা আমাদের ইয়েটা না হয়, জানা না থাকে, তাহলে আমরা যে প্রজ্ঞা এগুলোর মধ্যে আমরা পৌঁছাতে পারবো না। বলেন সুকুমার বাবু, বলেন। বলতে এখানে এমনি শর্টকাটে যদি বুঝতে যাই, আচ্ছা, পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানের কার্যক্ষমতাটা থাকতে হবে আর কি। শর্টকাটে করতে হবে না, একটা একটা করে যান, চক্ষু ধাতু থেকে শুরু করে। অর্থাৎ যে পঞ্চ ইন্দ্রিয় জ্ঞানের কার্যক্ষমতা থাকতে হবে আর কি, ধাতু জ্ঞানটা থাকতে হবে আর কি। বলতে আমাকে চক্ষু ধাতুটা পুরো বুঝাই দেন।
চক্ষু ধাতু অর্থাৎ চক্ষু ধাতু মানে চোখের গুণ আর কি বলতে, চোখের গুণটা যদি অর্থাৎ এই যে না থাকে তাইলে ওই জ্ঞানের কার্যক্ষমতাটা থাকবে না আর কি বলতে। আসলে এখানে এই বইয়ের মধ্যে যে কারণে এগুলো লেখা, এটা কিন্তু পরিষ্কার হয়ে কিন্তু আসা নাই। মানে যে কারণে এগুলো এভাবে লিখছে। প্রশ্নটা দেখেন আগে আবার একবার। উহাতে ধাতু ইন্দ্রিয় জ্ঞানের কর্ম কার্যক্ষমতা, কার্যক্ষমতা, হ্যাঁ। ইন্দ্রিয় জ্ঞানের কার্যক্ষমতা নিপুণতা কিরূপে? হ্যাঁ, এখানে মূলত নিপুণতা মানে কি অর্থাৎ যে পরিষ্কার না মানতে? মানে এটা নিপুণতা বলতে দক্ষ, নিপুণতা দক্ষ, দক্ষ, নিপুণত্ব দক্ষ, অতীব দক্ষ। চোখ বলার সঙ্গে সঙ্গে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি বলতেছি এটা হচ্ছে কিনা এটাও মিলিয়ে নিতে হবে আপনাদেরকে। চক্ষু ধাতু এখানে বলা হচ্ছে তো, তাহলে চক্ষু ধাতু মানে চোখের গুণাবলী, চক্ষু গুণ। চক্ষু একটা গুণ বহন করতেছে, পুরা ওই গুণাবলীকেই আমরা মূলত চক্ষু বলতেছি। তো এই চক্ষু গুণ হওয়া পর্যন্ত কোন কোন বিষয়ের সহযোগ সমন্বয় প্রয়োজন হয়েছে, আপনি পুরো ওই চক্ষু জগৎ পুরো দেখে ফেলতে হবে। চক্ষু ধাতু বলা মাত্র চক্ষু কোনো একক কোনো জিনিস নেই, এটা একটা অনেক বিষয় সমন্বয়ে একটা গুণ তৈরি হয়েছে। এটা এখানে কি প্রয়োজন আছে, আমার ওই যে শুরু করে আমার ভব, হ্যাঁ, ওই যে আমার সংস্কারটা, চিত্তটা, তারপরে চিত্তের সঙ্গে এদিকে আমার কর্মজ রূপ তৈরি হয়েছে, তারপরে রূপের সঙ্গে একদম যাবতীয় যত কিছু এই হতে শুরু করে পুরো ব্যাপারটা সংগঠিত হওয়ার জন্যে কত কত বিষয়ের সমন্বয়তা যে প্রয়োজন হয়েছে এখানে, খেয়াল করেছেন? কর্মজরূপ চলে আসলে তো মানতে সবগুলোই তো চলে আসবে। হ্যাঁ, এখানে কত 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 বিষয়ের সমন্বয়, আর আমরা শুধু এমনি চোখ বলে ফেলতেছি যে, কিন্তু এই চোখের পিছনে যে কত কাণ্ড কাহিনী, এগুলো পুরোটা একবার দেখে চলে আসতে হবে। চক্ষু বলা মাত্র, চক্ষু ধাতু বলা মাত্র, সঙ্গে এটা বলা মাত্র, চক্ষু ধাতুতে এভাবে যখন আপনি ভাববেন, চিন্তা করবেন, চক্ষু ধাতুতে যে আত্মজ্ঞান আপনার রয়েছে, চোখ সম্পর্কে যে একটা স্বকীয়তা, স্বতন্ত্রতা আপনার মধ্যে এতদিন কাজ করছিল, তখন এটা সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাবে। আহারে, কত বিষয়ের সমন্বয়ে এই চোখ সৃষ্টি। সঙ্গে সঙ্গে চোখ কি হারাই ফেলবে, যে তার নিজস্ব স্বাধীন সার্বভৌমতা, আমি একটা কিছু আমি দেখি, এটা হারাই ফেলবে। সঙ্গে সঙ্গে চোখে আত্মবাদ হারাই ফেলবে। বুঝছেন? এই ধাতু জ্ঞানে যখন আপনি দেখবেন, এটাকেই নিপুণতা বলা হচ্ছে মূলত। নাইলে এখানে আমি এমনি ওই জিনিসগুলোর এটার আবার কিসের নিপুণতা, বুঝছেন? মানে এটা দেখার আবার কিসের নিপুণতা? এটা দেখার নিপুণতা হচ্ছে যে ওখানেই আপনি চক্ষু ধাতু বলতেই সবিস্তারে গবেষণা করে আসবেন। এবার দেখেন, এবার রূপ ধাতু, হ্যাঁ, রূপও এই গঠিত হওয়ার জন্য কত কাঠখড় ফুরিয়ে এই পর্যন্ত রূপ হয়েছে এখন, না? প্রত্যেকটা দৃশ্যমান রূপগুলো আর কি, কত কাণ্ড কীর্তনের মাধ্যমে এই রূপ দেখা অবস্থা পর্যন্ত পার হইতে হয়েছে না প্রত্যেকটা বিষয়কে, আমরা যা চোখ দিয়ে দেখি। প্রত্যয় ছাড়া হচ্ছে না, মানতে অবশ্যই প্রত্যয় দ্বারা তো দেখা হচ্ছে। তো সুতরাং ওই রূপও কোনো আত্মতা প্রকাশ করার, স্বকীয়তা প্রকাশ করার মতো অবস্থা সে পায় না। এমনি চোখের সামনেই মজে যাবে ওরা, চোখের সামনেই আপনার কাছে ঝলসে যাবে সবকিছু। নিজস্ব স্বকীয়তা প্রকাশ করার মতো, ক্ষমতায়ন প্রকাশ করার মতো রূপের কোনো অবস্থা আর থাকবে না। এটা এভাবে যখন দেখবেন আপনি, দুইটাই এমন জিনিস, চক্ষু ধাতুও এমন, রূপ ধাতুও এমন, এই দুইয়ের সমন্বয়ে চক্ষু বিজ্ঞান ধাতু।
তাহলে দুইটার এই নড়বড়ে অবস্থা, ওই নড়বড়ে অবস্থা দিয়ে আবার শুরু হয়েছে চক্ষু তাহলে দুইটাই যেহেতু নড়বড়ে অবস্থা দিয়ে আবার কি শক্তিশালী জিনিস তৈরি হবে? হুম, বুঝা গেছে? এটা চক্ষু বিজ্ঞান ধাতু। এভাবে আর বাকি সবগুলো এটা বুঝলে আর বাকি সবগুলো একই। হ্যাঁ বান্দা। এটা এমনি অন্য কোনো আর ইয়া নেই আমার থেকে আলোচনা করার না মতো। ঠিক আছে বান্দা এটা। এতদূর। মূলত আমাদের এমনি প্রশ্ন এই গ্রুপটা তৈরি কথাগুলো হয়। এইগুলো এমনি বই পড়ে আসলে বুঝার মতো পরিস্থিতি আছে কি? আছে কি? না এখানে বলতে যেটা বলা আছে এটার মধ্যে আসলে ওরকম কিছু না। আমি তোমার হচ্ছে এমনি আধ্যাত্মিক বাহ্যিক তারপরে কি জানি ওই দুটো মিলে যে বিজ্ঞান গঠিত হয় ওই বিজ্ঞানটাই আপনি যেটা বলেছেন সেটা এখানে আসে নাই তোমাতে। আসেও নাই এবং এটা তো কোনো বইয়ে সেভাবে লেখাও নাই, কিন্তু এটা ক্রমান্বয়ে ওটা বুঝলে প্রথমগুলোর সঙ্গে টাচিং হতে হতে যুক্ত হতে হতে এই পর্যন্ত এটা চলে আসে। হ্যাঁ হ্যাঁ লেখা এরকম নাই আর কি। তবে আমার মনে হয় অট্টকথাতে থাকতে পারে। হয়তো বলতে অট্টকথাতে হয়তো বিস্তারিত থাকতে পারে। এগুলো বিস্তারিত লিখতে গেলে তো বানতে আরো অট্টকথা কয়েকটা বই বইও একটুকুর মধ্যে মধ্যে সাইড জায়গা ডবল তো। অট্টকথা বই এটার সাইড ডবল না 5 ডবল? অট্ট কথা হ্যাঁ। এটার বই কয়েকটা হয় বলতে এখানে। হ্যাঁ, সাইড ডবল না 5 ডবল হয়তো। এইগুলো এটা প্রত্যেকটা বিশাল বিশাল হবে না এগুলো? হুম 41। হুম এক্ষেত্রে মনোযোগ দেওয়া বিষয়ে দক্ষতা কিরকম, যেটাকে বলা হচ্ছে মনস্বিকার কুশলতা। হুম যা সেই ধাতুগুলোর সম্বন্ধে মনোযোগ দেওয়া বিষয়ে দক্ষতা, প্রজ্ঞার অবস্থা, অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, এটিকে বলা হয় মনোযোগ দেওয়া বিষয়ে দক্ষতা। আমরা এতক্ষণ যেটা আলোচনা করে আসছি এই কথাটা আবার এখানে কিন্তু কিছুটা আসছে। মনোযোগ দিলে ওইভাবে মনস্বিকার দৃষ্টি আকর্ষণ করলে আপনি এটাই দেখবেন, জানা আর কি বলতে এখানে মূলত এটাই জানবেন। হুম, জানা প্রজ্ঞার চোখে জানা, এটা হ্যাঁ এমনি জানলে হবে না, প্রজ্ঞার চোখে জানতে হবে। আচ্ছা তারপরে হচ্ছে এই ক্ষেত্রে আয়তন বিষয়ে দক্ষতা কিরকম। আচ্ছা ওইটা কি আরো আরো আলোচনা করার প্রয়োজন আছে? আমি তো চলে আসলাম কোনটা? এটা বলতে মনোযোগ দেওয়া বিষয়ে দক্ষতা। এটা ওইতে মনোযোগ আমি কিছুক্ষণ আগে যেভাবে বললাম ওইভাবে আপনি যখন কখনো চক্ষু নিয়ে যখন আপনার উৎপন্ন হবে, লোভ উৎপন্ন হবে চক্ষু বিজ্ঞানের কারণে, তখন আপনি এগুলোকে ভাঙা শুরু করবেন। তো ভাঙা শুরু করলে মাত্র এরা দায়কুল পাবে না। মনস্বিকার আর কি। হ্যাঁ হ্যাঁ, এরা মানে পালাইয়ে কুল পাবে না। আপনার চিত্তে তো বসা দূরের কথা, পালাইতে ওরা হয়রান হয়ে যাবে। বুঝছেন? তো একসময় পালাইতে আর এই মুখও আর হয় না। ঠিক আছে পালাইতে আর এই মুখও হবে না। একসময় বলছে না, তো ওরা খাবার দাবার না পাইতে ওরা মারা যায়। ওদেরকে খাবার দাবার না দিলে ওরা মারা যাবে। তো মারা যাইলে তো তখন নির্বাণের রাজত্ব পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবলের পঞ্চেন্দ্রিয় পঞ্চবল রাজত্ব চলে। ইন্দ্রিয়ত করবে তখন। ওরা ইন্দ্রিয়ত্ব করবে, ওরা পালিয়ে যাবে। আচ্ছা এক্ষেত্রে আয়তন বিষয়ে দক্ষতা কিরকম, চক্ষু আয়তন, রূপ আয়তন, কর্ণ আয়তন, শব্দ আয়তন, নাসিকা আয়তন, গন্ধ আয়তন, জিহ্বা আয়তন, রস আয়তন, কায় আয়তন, স্পর্শযোগ আয়তন, মন আয়তন, ধর্ম আয়তন, যা সেই আয়তনগুলোর সম্বন্ধে দক্ষতা, প্রজ্ঞার অবস্থা, অমোহ ধর্ম বিচার সম্যক দৃষ্টি, এটিকে বলা হয় আয়তন বিষয়ে দক্ষতা। বই থেকে একবার পড়েন আর একটু পরিষ্কার হয়ে যাবে। উহাতে আয়তন স্থান বা জ্ঞানেন্দ্রিয় নৈপুণ্য কি রূপে। 12 প্রকার আয়তন যথা চক্ষু আয়তন, রূপ আয়তন অর্থাৎ দৃশ্যমান বস্তুর উপস্থান, শ্রোত্রায়তন, শব্দায়তন, ঘ্রাণায়তন, গন্ধায়তন, জিহ্বা আয়তন, রস আয়তন, কায় আয়তন, স্পর্শ আয়তন, মন আয়তন, ধর্ম আয়তন, যা সে আয়তন সমূহের আয়তন, নিপুণতা,
প্রজ্ঞা, জ্ঞান বা কার্য নৈপুণ্য। পূর্ববৎ অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, ইয়াকেই বলা হয় আয়তন নৈপুণ্য। একই বিষয়কে এখানে ধাতু বলল আর এখানে আয়তন বলল, আমরা এটার কি প্রভেদ পাইছিলাম মনে আছে? কেন ধাতু বলা হয়েছিল, আবার কেন এটাকে আবার আয়তনও বলা হচ্ছে? আয়তন কেন, এটা বলতে ধাতু কেন? ধাতু তো গুণাবলী, হুম আর আয়তন হচ্ছে যা স্থান দখল করে। হুম অর্থাৎ এটা চক্ষু বিজ্ঞানের এরিয়া, চক্ষু হ্যাঁ, বিজ্ঞানের আয়তন, হুম, ওই অর্থেই এটা আয়তন নামে আখ্যায়িত হয়েছে। মূল বিচারটা কিন্তু ওটা আগে যেটা আমরা বলছি এখন হ্যাঁ, ওইভাবে আসতে হবে আর ওটাই, কি। হ্যাঁ, মূল অবশ্যই বিচারটা ওটাই। ওই ওইটাই আয়তন সম্পর্কে ওইভাবে আপনি সবকিছু মন স্বীকার করে আসতে হবে। হ্যাঁ, হুম অবশ্যই। তারপরে এখন 43 পড়বো না? হুম আচ্ছা, এই ক্ষেত্রে কারণ সাপেক্ষে উৎপত্তির বিষয়ে দক্ষতা কিরকম? অবিদ্যার কারণে সংস্কার, সংস্কার কারণে বিজ্ঞান। আচ্ছা, এখানে দ্বাদশ আয়তন চলে আসে। বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে ছয়ায়তন, ছয়ায়তনের কারণে স্পর্শ, স্পর্শ কারণে বেদনা, বেদনা কারণে তৃষ্ণা, তৃষ্ণা কারণে উপাদান, উপাদান কারণে ভব, উৎপত্তি বা পুনর্জন্ম। ভবের কারণে স্থান, জন্ম পাদ, জন্মের কারণে বার্ধক্য, মরণ, সুখ, বিলাপ, দুঃখ, দমন, হতাশ উৎপন্ন হয়। এভাবেই দুঃখ পুঞ্জের উৎপত্তি হয়, যা এই বিষয়ে প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অমোহ ধর্মবিচার সম্যক দৃষ্টি, এটিকেই বলা হয় কারণ সাপেক্ষ উৎপত্তির বিষয়ে দক্ষতা। বুঝছেন? এটা তো আমরা বলতে অনেকবার ভালো করে বুঝে আসছি না, আর আলোচনা করার দরকার নাই, কিন্তু বইয়ে এটাকে একটু লম্বা করে লিখছে অবশ্য। পর্ববন্ত বই থেকে একটু, না একই তাহলে কথা, যাদের একই কথা। যাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারলো নাকি? আমরা আগে যে কথাগুলো বলছি আহ, এটা সেটাই। আহ, মূল বিষয়টা আর কি এটা, মানে এভাবেই যখন আপনি দেখবেন প্রত্যেকটা বিষয়কে, হ্যাঁ, খুব ক্ষুদ্রাণুক্ষুদ্রে অংশে পরিণত হয়ে যাবে এবং সব কিছুকে আপনি শূন্য দেখা শুরু করবেন। এমনি আপনি একটু করে খেয়াল করে দেখেন তো, এই চক্ষু ধাতুকে এভাবে যখন আপনি বিচার করবেন, সঙ্গে সঙ্গে চক্ষু ধাতু উধাও হয়ে যাচ্ছে কিনা? এখন না পারলেও পরে চেষ্টা করে দেখবেন, মানে চক্ষু ধাতু সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায় কিনা। আপাতভাবে বলতে চক্ষু ধাতু বিলীন না হলেও আমার চোখ, হ্যাঁ ওইটা বলার মতো অবস্থা থাকে না। হ্যাঁ এটাই তো, এমনি তো চোখ চোখ তো চোখের জায়গায় থাকবে, হ্যাঁ, চোখ তো চক্ষু চোখের ধাতু জায়গায় এরকম বলে হ্যাঁ, এরকম এটা না, আমার চোখ। মানে এটা অনেকে যখন বলে না আপনি এটা আমার এটাতে চোখ, যখন এইভাবে দেখবেন, ওটাকে আমার চিন্তা চোখ করবেন, সুন্দর। হ্যাঁ, 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 তখন এটা সম্পূর্ণ তছনছ হয়ে যাবে, পুরো হ্যাঁ, একাকার ঠিক। হয়ে যাবে, এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এই চক্ষু ধাতুকে আর ওইভাবে ওই পর্যায়ে দিয়ে দেখলে আর এটা খুঁজে পাওয়া যাবে না। যথাযথ মনস্বীকার করলে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই সিস্টেমটা তাহলে কিভাবে সংযোজিত হয়, এই যে চক্ষুটা হলো কিভাবে হলো, কি কারণে হলো, এই কারণগুলো হচ্ছে যে এটা কার্যকারণ নীতি, নীতি, সৃষ্টিকর্তা। দ্বাদশ নিদান। আমরা সৃষ্টিকর্তা বিশ্বাস করি, কেউ বললে হুম, সৃষ্টিকর্তা বিশ্বাস করি না, এটা ঠিক এটাই। না। আমরা হ্যাঁ, হ্যাঁ, সৃষ্টিকর্তা বিশ্বাস করি। কি সৃষ্টিকর্তা? পতিত্ব সমুৎপাদ নীতি। অবিদ্যা। হ্যাঁ, অবিদ্যাই আমাদের হ্যাঁ, সৃষ্টিকর্তা। এটা বিজ্ঞানের থেকে ওই দিক থেকেও অনেক এগিয়ে আছে। বিজ্ঞান মানে বিজ্ঞানের মূল জায়গাটা আবার মানে যতদূর পর্যন্ত বিজ্ঞানে গবেষণা করে বের করেছে সেটাও ঠিক আছে। তবে সেটা থেকে এদিকেও অনেক দূর এগিয়ে, ওদিকেও অনেক দূর এগিয়ে। বিজ্ঞানের মাঝখানের জায়গাটা একটু করে বুঝছে আরকি। ওটা আমাদের সঙ্গে ম্যাচিং না, আছে। যেটা যতদূর বুঝছে তারা, বিজ্ঞানে যতটুকু বুঝছে বলতে হ্যাঁ, এটুকু জন্য বিজ্ঞানে ওদের যা, জন্য যা কিছু যথেষ্ট। বুঝছে আরকি, যা, যা কিছু বুঝছে ওটা আমাদেরকে মানে ইয়ে করতে পারবে না। আ আমাদেরকে অ্যাভয়েড করতে পারবে না। ডিঙাইতে পারবে হ্যাঁ, না। ওটার জন্য। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, ওরা আমাদেরকে ডিঙাইতে পারবে না। তবে আমাদের যেটা ইয়ে আছে এটা আরো তাদের গবেষণার বাকি রয়েছে। এতদূর হুম, গবেষণাতে তারা যেতে পারেনি। প্রাণীকুলের বৈচিত্র্যতা বুদ্ধচিত্ত দিয়ে ব্যাখ্যা করেছেন।
যেহেতু চিত্তের কোনো সীমানা নাই, চিত্ত অনুসারেই যেহেতু প্রাণী জন্মান্তর লাভ করে, সেহেতু প্রাণীগুলোরও কোনো নির্দিষ্ট কোনো সীমা পরিসীমা নাই। কত ডিজাইনে, কত রকমে, কত প্রকৃতিতে প্রাণী হয়ে যেতে পারে, কোনো স্টেশন নাই। এক মানুষের সঙ্গে আরেক মানুষের কোনো মিলমিশ নেই। কেন? একই রকম চিত্ত হয় না। একই রকম কাজ করেছে, একই রকম ইয়ে করেছে, এ করার সময় ২ জনের চিত্ত ২ রকম। একেকজনের চিত্তে একেক রকম চিন্তা করে দুজনেই দান করতেছে। দুজনের চিত্ত অনুসারে এটা ব্যতিক্রম হয়ে যায়। দুজনে শীল পালন করতেছে, চিত্তের কারণে তারতম্য হয়ে যাচ্ছে। একই রকম হয় না। সেজন্য আমাদের সবকিছু এগুলো আলাদা। বড় বৈচিত্র্যময়। আমাদের ফিঙ্গারগুলো একজনের ফিঙ্গার মিলে না। মিলে না, হ্যাঁ। হ্যাঁ, তারপরে চোখের ব্যাপার আছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে চক্ষু, একজনের চক্ষুর সঙ্গে আরেকজনের চক্ষু মিলানো বড় এ ইয়া ব্যতিক্রম ব্যাপার হয়ে যাচ্ছে। শুধু মিলে যে আমাদের ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপগুলো মিলে। হ্যাঁ। তাহলে আমাদের আচ্ছা, সৃষ্টিকর্তা সম্পর্কে আরেকবার আবৃত্তি করে ফেলেন সবাই মনে রাখার জন্য। তাহলে বই থেকে পড়বো আনতে? না, এমনি আবৃত্তি করবেন যে ওইটা। অবিদ্যার কারণে সংস্কার, সংস্কার কারণে নাম বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন, সরায়তনের কারণে স্পর্শ, স্পর্শের কারণে বেদনা, বেদনার কারণে তৃষ্ণা, তৃষ্ণার কারণে উপাদান, উপাদানের কারণে ভব, ভব মানে উৎপত্তি বা পুনর্জন্ম, ভবের কারণে জন্ম, জন্মের কারণে হচ্ছে বার্ধক্য, মরণ, সুখ, বিলাপ, দুঃখ, দৌমনুষ্য, হতাশা উৎপন্ন হয়। আমরা এটা প্রত্যেকে এভাবেই জানি। পুঞ্জের আমরা এটা উৎপত্তি হয়। প্রত্যেকে জানি। সকলের জন্য আরেকবার আমরা এটা খোলামেলা করে আলোচনা করব। যারা লিখে নিতে চান লিখে নিতে পারবেন। উপাসক এভাবেই বলেন, এই ক্ষেত্রে অবিদ্যা কি? অবিদ্যার কারণে তো আমরা সংস্কার বলতেছি। এই ক্ষেত্রে অবিদ্যা কি? মানে এখানে অবিদ্যা হচ্ছে যথাযথভাবে দেখতে না পারাটা। কারণ আমরা সবসময় মহাচ্ছন্ন থাকি। কোন একটা বিষয় আমরা যদি দেখি, ওই দেখার মধ্যে আমরা আমাদের প্রজ্ঞা, জ্ঞান না থাকার কারণে ওই বিষয়টাকে এমনি আমরা লৌকিক ভাবে এটা এটা সত্য লৌকিক ভাবে, কিন্তু আবিধানিক ভাবে এটা সত্য নয়। কারণ এটা এখানে কোনো অস্তিত্ব থাকে না এটার। এখানে কতগুলা কি জানি এই এখানে 4 ধাতু প্লাস কতগুলো কোন একটা রূপ আর কি, কোন একটা রূপের মধ্যে এগুলা সমষ্টি মাত্র। এগুলা প্রতি মুহূর্তে এগুলার উদয় বিলয় হচ্ছে, কিন্তু এগুলো আমরা লৌকিক ভাবে এটা দেখতে পারি না বিধায় আমরা অবিদ্যার কারণ, এই অবিদ্যায় আমরা মহাচ্ছন্ন থাকি। এই কারণে আমাদের সংস্কারটা উৎপন্ন হয়। উপাসক সুকুমার বাবু বলেন একবার। ঠিক আছে, তখন তো ওই যে অবিদ্যমান অজ্ঞানতা আর কি। হ্যাঁ, অজ্ঞানতা মানে তো কি অন্ধবিশ্বাসী অজ্ঞানতা। এই অন্ধবিশ্বাস অথবা অজ্ঞানতার কারণে মানে যে এই সংস্কারটা মানে তো উৎপন্ন হয় ভান্ত আর কি। আমাদের উপাসিকা পম্পি বড়ুয়া, আপনি এগুলো খুব ভালো করে জানেন। উপাসিকা পম্পি বড়ুয়া, অবিদ্যার কারণে সংস্কার, এই জায়গাটা একটু করে শুধু এই দুইটা বিষয়। পম্পি বড়ুয়া আছেন? রিঙ্কু বড়ুয়া? ওই তো রিঙ্কু বড়ুয়াও নাই। বন্দনা ভান্তে হ্যাঁ, অজ্ঞানতার কারণেই মানে সংস্কার সৃষ্টি হয়, তাই আমি বুঝছি, কিন্তু সেরকম করে বুঝাই বলতে পারি না আর কি। ঠিক আছে। পম্পি বড়ুয়া তো নাই।
আর কেউ বলতে চাইলে বলতে পারেন। এই জায়গাগুলো না বুঝলে অবশ্যই আপনাদের না এটা মানে আমরাই ঠিকমতো এটা মানে এভাবে আলোচনা করতে পারতেছি না বলে আপনারা ঠিক সেভাবে ততটা করতে পারতেছেন না। এটা যেহেতু আমরা হ্যাঁ, বলেন কে? অবিদ্যা হচ্ছে যে আমাদের সুখ সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, যে মিথ্যা ধারণা, ওটাকে বলা হয় অবিদ্যা। আর অবিদ্যা মূলত দুঃখ থেকে উৎপন্ন হয় আর কি। দুঃখটাকে অবিদ্যা বলে জানতাম আর কি, ভান্তে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। উপাসক সুকুমার বাবু মোটামুটি ঠিক বলছেন, জয়ন্ত বাবু ঠিক বলছেন। আমিও একবার চেষ্টা করতেছি। হ্যাঁ, আমারটা হলে ব্যতিক্রম হলে দেখবেন। আমি কলার জুস খেয়েছি। এই কলার জুস সম্পর্কে আমার যদি বিদ্যা না থাকে তাহলে সংস্কার উৎপন্ন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কিভাবে দেখেন, আমি যখন এই জুস খাবার সময় আমার যদি জ্ঞান না থাকে, কোথায় কোথায় জ্ঞান থাকতে হবে? ওই কলার জুস সম্পর্কে। এই কলাটা কিভাবে তৈরি, কি কারণে তৈরি, কেন কিভাবে তৈরি হয়েছে, এটার পুরো সিস্টেমটা যখন আমি জানবো না, তখন কলা সম্পর্কে আমার একটা আত্মধারণা চলে আসবে। ওহো! কলা একটা খুব দারুণ জিনিস। হ্যাঁ, কলা একটা কিছু একটা বহন করে, শক্তি বহন করে, আত্মত্ব প্রকাশ করে। হ্যাঁ, ওইরকম একটা ধারণা কলা সম্পর্কে উৎপত্তি হয়ে যাবে। এটা গেল। তো এটা সম্পর্কে যখন আপনি বিস্তারিত জেনে যাবেন, তখন ওই কলা আপনার চিত্তে আগে যেরকম করে স্থান দখল করেছিল, এটা পারবে না। এবং ওটা থেকে যে স্বাদের ব্যাপার, অনুভূতির ব্যাপার যেগুলো ছিল, ওগুলো আপনার কাছে আর উৎপন্ন হতে পারবে না। একসঙ্গে ২ টা বিদ্যা পাচ্চাইয়া আসামকারা, মানে যখন বিদ্যা উৎপন্ন হয় তখন সংস্কার নিরোধ হয়। বিদ্যার প্রত্যয়ে সংস্কার নিরোধ হয়। এটা ২ টা একসঙ্গে বুঝবেন। হ্যাঁ? যখন আমি এখানে বিদ্যা কি দিলাম যে ওগুলো সবিস্তারে এদের উৎপত্তি কেন্দ্রগুলো, কিভাবে তারা উৎপত্তি হয়েছে, কিভাবে এই কলা রূপ পর্যন্ত সে ধারিত হয়েছে, হ্যাঁ? সবকিছু হয়েছে এবং এই জিনিসটা যে এই আস্বাদনটা নিচ্ছে, যে খাচ্ছে, ওই ব্যক্তিটা কি? কিভাবে তার উৎপত্তি, কিভাবে তার সৃষ্টি, তার সৃজন, এগুলো সবগুলো জানা হচ্ছে যে বিদ্যা। সবিস্তারে পুঙ্খানুপুঙ্খভাবে জানা হচ্ছে যে বিদ্যা। এটা সম্পর্কে না জানা, এই ২ সম্পর্কে, যে যাকে খাচ্ছে, যে খাচ্ছে যে ওকেও ঠিকমতো না চিনা, আর যেটাকে খাচ্ছে সেটাও ঠিকমতো না জানা, না চিনা। এটা হচ্ছে যে অবিদ্যা। হ্যাঁ? আর আমরা যেভাবে অবিদ্যা জেনেছিলাম কি, দুঃখ সত্য সম্পর্কে না জানা অবিদ্যা, অথবা সুখ বলে কোনো কিছুতে প্রকটিত হওয়া অবিদ্যা। যেমন আমি এখানে কলা শরবত খাচ্ছি, উফ! খুব স্বাদ, দারুণ। এটা কি আমার সুখ আমি সংজ্ঞায়িত হইলাম। তার মানে আমি দুঃখের মধ্যে সুখ দেখে গেলাম। তাইলে আমার কি হইল? অবিদ্যা উৎপন্ন হলো এখানে। জয়ন্তবাবু বুঝতেছেন কথাটা? যে মুহূর্তে আমি দুঃখকে সুখ বলে চিহ্নিত করে ফেলবো, উল্টোভাবে দেখে ফেলবো, তাইলে আমার থেকে বিদ্যা নাই, অবিদ্যা আছে। তারপরে অনাত্মাকে যখন আত্মা বলবো, হ্যাঁ? কলার মধ্যে ওরকম কোনো স্বকীয়তা অবস্থা নাই। কিন্তু আমি যখন তাকে এটা একটা বিষয়, যখন ওইভাবেই যখন দেখবো, তখন ও আত্মত্ব প্রকাশ করেছে, অথবা আমার মধ্যে আত্মত্ব প্রকাশ করেছে। দেখেন, আমরা শুধু আগে আত্মত্ব বলতাম যে শুধু আমার মধ্যে সেই আত্মত্ব খুঁজতাম না। এখন এই আত্মত্ব প্রত্যেকটা জায়গাতে খেয়াল করতেছেন আপনারা না? মানে প্রত্যেকের জায়গায় নিজস্ব স্বকীয়তা প্রকাশ করা, এটাই মূলত আত্ম। ওটাকে জানা। ওটাকে। তো ওটা যখন আপনি দেখবেন যে না, ও তো এরকম কিছু না, তাহলে অনাত্মা। তারপরে হচ্ছে যে কি, অনিত্য। এটা প্রতি মুহূর্তে নানাভাবে এটা রূপায়িত হয়ে যাচ্ছে, রূপ পরিবর্তন করে ফেলতেছে। হ্যাঁ? নানাভাবে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে এটার রূপ পরিবর্তিত হচ্ছে। ওইভাবে যখন দেখবেন, তাহলে এই অনিত্য জ্ঞানও উৎপন্ন হবে। তাইলে এই ৩ জ্ঞানে যখন দেখবেন
আপনার কাছে এটা আর ওই যে আমাদের যবন কার্যক্রমের মধ্যে গিয়ে আমরা যেটা যবনের মধ্যে গিয়ে লোভদেশ, মোহ বা সুকনবাবু বলেন তো ওই জায়গাটা? যবন। যবনের মধ্যে গিয়েই কর্ম সম্পাদিত হয়। বা আবার নতুনভাবে এই যে সংস্কার তৈরি হয়। কর্ম মানে হচ্ছে যে এই সংস্কার তৈরি হয়। তাইলে পুরো সিস্টেমটা বোঝা গেল অবিদ্যার কারণে কিভাবে সংস্কার হয়। আর এই জায়গায় যখন বিদ্যা হয়, এই সংস্কার হওয়ার আর উপায় আছে? না, নিরুদ্ধ হয়ে যায় তখন। তখন সংস্কার নিরোধ। মানে সংস্কার উৎপন্ন হতে পারে না তো পারে না, এবং যত সংস্কার আছে, এই জাতীয় যত সংস্কার আছে, মানে এগুলোকে আপনি আগে আসল টাকা মনে করে জমায় রাখছিলেন। আসল টাকা মনে করে জমা রাখছিলেন। এখান থেকে একটা বাইর করছেন। মাঝখান থেকে আরো কয়েকটা বের করে দেখছেন। ওমা সবগুলো নকল টাকা। আপনি বাকি টাকাগুলো রাখবেন। এখন বিরাট একটা টাং ভর্তি করে আপনি টাকা রাখছিলেন। যেগুলো মাঝখানের থেকে ওই দিক থেকে, ওই দিক থেকে, ওই দিক থেকে, চারিদিক থেকে কয়েকটা নিয়ে দেখলেন। তো একসময় আপনি মা রে মা! এগুলো তো সব নকল টাকাই না। এতদিন আমি রেখে দিয়েছিলাম। ধুর! সবগুলো আপনি পানিতে ফেলে দিয়ে চলে আসবেন। বুঝা গেছে এখন? তাইলে সাংকারা নিরুদা। বিদ্যার উৎপত্তিতে সংস্কারের নিরোধ। বর্তমানটা তো হচ্ছে না। সে হচ্ছে না সেটা বড় কথা না। সেই সঙ্গে সে আরো যাবতীয় যা আপনি এতদিন যাবৎ সঞ্চয় করে রেখেছেন সেগুলোও সে টান দেবে। সেগুলোও সব সে খালের মধ্যে ফেলে দিতে বাধ্য করবে। এটা। একটা বুঝলে বাকিগুলো আচ্ছা আরেকগুলা একটু আলোচনা করি না? অনেক সময় লাগবে বলতে। যাও, আলোচনা করলে ভালো হয়। নতুন অনেকে আসছে, ওরা বুঝতে পারবে। এই জায়গাটা আমি যেরকম ইয়ে করছি এর থেকে আরেকটু করে সুন্দর করে উপাসিকা থাকলে তো বলতো। আপনি বলেন। উপাসিকা নাই বলতে, আমি তো আসলে আপনাদের সবাই ভালো করে জানেন। আমি একটু করে বলতে পারি যে পুরোটা ভালো করে বুঝিয়ে আমার থেকে আসে না আরকি। রিঙ্কু বড়ুয়া পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে? অবিদ্যার প্রত্যয়ে কিভাবে সংস্কার হয়? অবিদ্যার কারণে কিভাবে সংস্কার হয়? কুটুবাবু এটা পরিষ্কার হয়েছে? এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা। মানে অভিধর্ম পড়ে আমরা সৃষ্টিকর্তাকে যদি চিনতে না পারি, আমরা তো সৃষ্টিকর্তা অবিশ্বাসী না। আমাদেরকে কেউ যদি বলে যে কি নাস্তিকবাদী, আমি বলি না কোথায় আমরা নাস্তিকবাদী, আমরা আস্তিকবাদী। হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা এটা আছে এভাবে। হ্যাঁ, তো এটা না জানলে আপনি হচ্ছে আমাদের জন্ম সৃষ্টিকর্তা। হ্যাঁ। আমি যেটুকু বলছি এই জায়গাটা বুঝতে পেরেছেন? বুঝতে না পারলেও এই জায়গাটা এই বরাবরে আপনি লিখে ফেলবেন একবার। উপাসক এটা আরেকটু পরিষ্কার করেন। আমি না, আপনার থেকে পরিষ্কার হবে না। তারপরে আরেকবার একটু রিপিট করেন না। বান্তে আসলে অবিদ্যা সম্পর্কে অনেক তো আলোচনা হয়েছে। আমি একটা ফুল নিয়ে একটা উদাহরণ মানে চেষ্টা করি বলার। যেমন একটা ফুল আমরা দেখলাম বা কিনলাম, কিনার পরে এই ফুলটা কিনতে গিয়ে আমাদের মনে হচ্ছে অনেক সুন্দর ফুল। ফুলটা অনেক সুন্দর, অনেক সুগন্ধি যুক্ত। কিন্তু আসলে এই ফুলটা আমরা যখন একটু লৌকিকভাবে বলতেছি আর কি, এই ফুলটা যখন আমরা ঘরে নিয়ে আসি, নিয়ে আসার পরে রাখা হয়, একদিন বা 2 দিন পরে এটা কি হয়, আস্তে আস্তে মলিনতা প্রাপ্ত হয়। এটা তার নিজের স্বকীয়তা হারায়, সজীবতা হারায়। কিভাবে হারায় সে? কারণ এটাই হচ্ছে মূল বাস্তবতা। এটা আমরা কখন বুঝতে পারবো? যখন আমরা এই যে অভিধর্ম পড়তেছি আমরা, অভিধর্মের মধ্যে বুদ্ধ এটা ব্যাখ্যা করেছেন এভাবেই যে প্রত্যেকটা বিষয় যে কিভাবে অনিত্যতা পর্যবেসিত হয় এবং অনিত্যতা পর্যন্ত হওয়ার পরে কিভাবে এটা থেকে দুঃখ উৎপন্ন হয়, কিভাবে এখান থেকে আমরা অনাত্মভাবটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যখন বুঝতে পারি যে এই ফুলের এটা একটু রূপ,
এই রূপটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিরূপে পর্যবেসিত হচ্ছে। এটা আমরা হয়তো বুঝতে পারবো না, কখন বুঝতে পারবো না, যখন আমরা ওই দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারবো না। ওইটা ফুলটা আমরা সুন্দর মনোরম যদি আমরা চিন্তা করি, তখন আমাদের ভিতরের মধ্যে কি ওই যে আমিত্ব বা সৌন্দর্য, এটা কি বলে, আমার তো আসছে না মধ্যে, এই বিষয়টা আমাদের মধ্যে আসে না আর কি। হ্যাঁ, তখন তখন যে যেটা বলতে চাচ্ছিলাম, হ্যালো হ্যালো এই মধ্যে আপনি বাকিটা আমি কি বলতে চাচ্ছিলাম বুঝতে পারছেন হয়তো। আচ্ছা বলতে হ্যাঁ, বলেন। আমাকে যে আমি বলতেছি এটাই কি অবিদ্যা? হ্যাঁ, আমাকে আমি বলাটা এটাও বিদ্যা। অবিদ্যা। শুধু এই জায়গাতে সীমাবদ্ধ না কথাটা। এটা জাস্ট আমরা একটা দিয়ে উদাহরণ বা প্রমাণ করি। হ্যাঁ, ফুলেরটা আপনি আবার ফুলেরটা দেখেন কুটুবাবু। তারপরে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি কলার শরবত বলছি এখন। ঠিক আছে? এখন ফুলেরটা বলতেছি কেমন? আমি ফুল দেখলাম, ফুলের উৎপত্তি সহ যাবতীয় তার কার্যক্রম সম্পর্কে যদি আমি না জানি, এটা কিভাবে গঠিত হলো, কেন গঠিত হলো? আমরা এই পর্যন্ত অভিধর্মে রূপের উৎপত্তি সম্পর্কে, রূপের সৃষ্টি সম্পর্কে, কয় প্রকারের রূপ সৃষ্টি হয় জানিছিলাম আমরা? কর্মজ কারণে, ঋতুজ কারণে, আহারজ কারণে, চিত্তজ কারণে। তাহলে এই ফুলের উৎপত্তি ঋতুজ কারণে। ঋতুজ নানান ধরনের কার্যক্রমের সঙ্গে তার যুক্ততা হয়ে, বিযুক্ততা হয়ে নানান ধরনের কালার হতে শুরু করে, ওর একটা গন্ধ আছে। হ্যাঁ, কি থাকে যে অষ্টকলাপ, চারি মহাভূত এবং বন্য, গন্ধ, রস, ওজ। ওই ফুলে গন্ধও আছে, রসও আছে, ওজও আছে। এই অষ্টকলাপ ওই ফুলের মধ্যে আছে। এগুলো নানান ধরনের বিক্রিয়ায় হয়ে এটা ফুলের আকার ধারিত হয়েছে। হ্যাঁ, এবং এটা একেক দেশের মধ্যে একেক রকম, একেক প্রকৃতিতে একেক রকম করে এটার সাজে সজ্জিত হয়। হ্যাঁ, তো এটা প্রকৃতির একটা কার্যক্রমে এটা তৈরি হয়েছে সিস্টেমে। প্রকৃতির এই বিরূপ অবস্থা হলে এটার আবার বিরূপতা হয়ে যায়, ফুটে না, নষ্ট হয়ে যায়। সবগুলো কার্যকারণে এভাবে হয়েছে। আবার ওই কার্যকারণ না থাকলে আবার এটা হয়ও না। তাইলে এটার উৎপত্তিটা পুরো আমরা নানানভাবে, এটা তো আমি একটা শর্টকাট বলছি যে আমরা তো আর সবিস্তারে জেনে আসছি না। তো এইভাবে এটার গঠন প্রক্রিয়া এবং হওয়ার পরেও এটা প্রতি ক্ষণে ক্ষণে এটার বিরূপতা প্রাপ্ত হয়, ধ্বংসপ্রাপ্ত হয়। হ্যাঁ, এবং এটাকে সেই অবস্থায় দেখলেও, একদম সুগঠিত অবস্থায় দেখলেও, তখনও যখন ওটার সমস্ত প্রত্যয় জ্ঞান আমার মধ্যে থাকবে, তখন ফুল নামক আত্মত্ব জ্ঞান আমার কাছে আর থাকবে না। ফুল, তুমি কি? তুমি ফুল? ও বলবে যে না, এখানে তো চারি ধাতু অষ্টকলাপ সন্নিবেশিত হয়েছে এবং রীতিগত ব্যাপারে এইভাবে আমি সেজে গেছি, আমি ফুল নামক অবস্থা তৈরি হয়েছি মাত্র। আমার তো এখানে নানান ধরনের অবস্থা। যেমনটা চৈতসিকের, এক একটা চৈতসিককে জিজ্ঞেস করলে যেমন বলবে না যে আমি অমুক, আমি জীবিত ইন্দ্রিয়, আমি সর্বচিত্ত সাধারণ চৈতসিকের এক একটাকে জিজ্ঞেস করলে যেমন বলতে পারে না, ঠিক একইভাবে পটভীকে বললে তুমি কি ফুল? বলবে যে না, আমি কোথায় ফুল। আপকে বলেন, ও এভাবে বলবে। গন্ধকে বলেন, রসকে বলেন, ওজকে বলেন, এগুলো কেউ এভাবে ফুল নামক অবস্থাতে স্বীকৃতি জানাবে না। তাইলে ফুল আবার কোথায় পাইলেন? ফুল নাই, বুঝছেন? এরকম একটু যখন জ্ঞানের গভীরতায় যখন চিত্তকে নিবিষ্ট করবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে ওই ফুল পুরো বেনিশ হয়ে গেল। ফুলকে এতদিন যেটা আকৃষ্ট করেছেন, যারা ফুলের প্রতি আকৃষ্ট হয়, ফুলের প্রতি লোভাগ্রস্ত হয়, ওদের আর এই ফুলে লোভ উৎপন্ন হওয়ার কোনো কার্যকারণ আছে কি? তার মানে এটাতে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, এই বিষয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে, এই এক্সাইট এটা। আবার যে এই বিষয়গুলোতে লোভ উৎপন্ন করে, এই ফুলে যে লোভ উৎপন্ন করে, সে কে? তাকে একবার দেখি, দেহটাকে একবার সেভাবে বিচার করি এবং
এই দেখো যে যে যেভাবে কন্ট্রোলিং করতেছে এই চিত্রটাকে বা নামটাকে, ওটাকেও একবার দেখি। দেখার সঙ্গে সঙ্গে ও এটা তো এমনই না। তাইলে এখানে কাকে কে কি লোভ করবে, কি আসক্তি করবে? কিছু তো এখানে এরকম আমি দেখতেছি না। কে কাকে আসক্তি করবে? এটা বলা মাত্র সবকিছু তছনছ হয়ে ভেঙে যায়। কিছুই আর গ্রহণ করার মতো যে পরিস্থিতি আর থাকে না। এটা যখন হবে ফুল থেকে আসক্তি হওয়ার মতো, ফুল থেকে আসক্তিযুক্ত চিত্ত উৎপন্ন হওয়ার মতো আর অবস্থা থাকে না। সংস্কার হওয়ার মতো অবস্থা আর থাকে না। তাহলে বিদ্যার প্রত্যয়ে সংস্কার নিরুদ্ধ। এটা তো হবে না, বড় কথা না। এই জাতীয় যত কিছু আগেছে পাশে আপনার কাছে, এগুলো বলবে যে এগুলো জলে ফেলে দিয়ে আসো। এগুলো আমার কোনো কাজে লাগবে না। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। এতদিন আমি অন্ধত্বাবশত এগুলোকে রেখেছিলাম জমাইয়া টাং ভর্তি করে। এখন দেখতেছি এটা সম্পূর্ণ ভ্যালুলেস। তখন ফেলে দিয়ে আসে চিত্ত। তো আস্তে আস্তে ক্রমান্বয়ে সে হালকা হতে থাকে। যত হালকা হয় তত উঠতে আরাম লাগে আরকি। লোড কমে যায়। ভারশূন্য হয়ে যায়। হ্যাঁ? তত মানুষে স্বস্তি ভোগ করতে থাকে, আনন্দ ভোগ করতে থাকে। একটা তো নিয়ে তো আমরা ক্লাস শেষ করে ফেললাম। কালকে এটা আবার আলোচনা করার জন্য একটু মনে রাখবেন। আমরা পুরো জিনিসটা এটা বারবার কয়েকবার আমরা আলোচনা করব। বুঝছেন? যাতে এটা মুখস্থ হয়ে যায় অন্তত এই জায়গাটা। মানে অবিদ্যার প্রত্যয় সংস্কার। এটা আমরা পড়তেছি বারবার প্রত্যেকদিন, ঠিক আছে? কিন্তু নিতেও হবে, বলতেও জানতে হবে এই জিনিসটা মানুষকে। নিতে তো হবে, বলতেও জানতে হবে। এবং সেটা ধ্যান করলেও মাঝেমধ্যে আপনারা তো বিপাশানাতে বসে এটা শিখা শেষে অবশ্যই বিপাশানা করবেন। তো বিপাশানাতে বসে কি বিপাশানা? যদি এই সিস্টেমটাই যদি না বুঝেন তাহলে কাকে নিয়ে বিপাশানা করবেন? বিপাশানা করে অ্যা রূপকে নিয়ে, নামকে নিয়ে, তাই তো? তাই নাম রূপ সম্পর্কে এরকম একটা প্রকৃত জ্ঞান না থাকলে আপনি বিবেচনা করতেই পারবেন না। এটা নাম রূপ সম্পর্কে প্রকৃত জ্ঞান। এটাকেই বলা হয়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমাদের সমঞ্জয়বাবু, আপনি তো যেহেতু এগুলো তো আগেও আপনি জানতেন। আমরা এখন যে কথাগুলো বলছি এগুলো আগে থেকেই শুনেছেন, জেনেছেন। আমাদের পম্পি বড়ুয়াকে তো দেখতেছি না। আমাদের ত্রিপিটক বইগুলো এনি বড়ুয়া দান করলেও, এনি বড়ুয়ার মা দান করেছিল। তারপরে কিন্তু আনার জন্য ভূমিকা রেখেছেন আমাদের পম্পি বড়ুয়া সহ এখানে আছেন। কয়েকদিন আগেই ওনারা ইয়া করার জন্য অনেকগুলো জিনিসপত্র ছিল। তারপরও আমি ইয়ে করেছি, বলেছি আমার ত্রিপিটক বইগুলো আনা দরকার। ওনারা দুইজনেই গিয়েছিলেন ওনাদের সপরিবারে। তো ওনারাও এনেছেন। কালকে আমি বলতে ভুলে গেছি। এর সঙ্গে আরেকজন উপাসক আছে, কে যেন? খোকন বড়ুয়া। ওই খোকন বড়ুয়াও কিছু ত্রিপিটক বইগুলো কিছুটা এনেছেন। আরও কিছু অবশ্য বাকি আছে। আপনাদের আত্মীয়স্বজন কেউ যদি এরকম যাওয়ার থাকে নিয়ে আসবেন। আমি আমাদের উপাসিকা পম্পি বড়ুয়া, ওনার খোকন বড়ুয়া, তারপরে পম্পি বড়ুয়ার জামাইয়ের নাম যে বিটন বড়ুয়া, আমাদের তিলক বংশবান্তের শ্রদ্ধেয় তিলক বংশবান্তের ভাই। তো ওনাদের সার্বিক মঙ্গল কামনা করছি এবং ওনাদের 2 কন্যা সন্তান আছে, তাদেরও সার্বিক জ্ঞান সমৃদ্ধ জীবন কামনা করছি। এই ত্রিপিটক আনয়নে যে আপনারা সহায়তা করেছেন সেজন্য আমি অত্যন্ত আনন্দিত, প্রীত। এগুলো যতই দেখি আমার ততই একটা প্রীতি উৎপন্ন হয়, ভালো লাগে। যখনই আমার একটু অন্যমনস্ক লাগে, মন খারাপ হয়, তখনই আমি এগুলো দেখা করি, এগুলো দেখি। না হলে আমি সূচিপত্র হইলে উল্টাই। এটা আমার গুরুগ্রন্থের শিক্ষা, কালকেও আপনাদেরকে বলছিলাম। এটা আপনারাও এরকম দেখবেন, যেগুলো ধর্মীয় বইগুলো আছে সূচিপত্র উল্টে দেখবেন, কোনো একটা হঠাৎ করে পড়তে ইচ্ছে করবে, করতেছে না, হঠাৎ করে ইচ্ছে করবে দেখবেন, তাই ওটা পড়বেন। আর পড়লে মাত্র এগুলো যত পড়বেন তত বিদ্যা অর্জিত হবে, জ্ঞান অর্জিত হবে। আর মানুষকে ধন সম্পদ প্রাচুর্য এগুলো তো আছে, এগুলো পৃথিবীতে অনেক ধনী ধনাঢ্য মানুষ আছে, কিন্তু সকলের কাছে কিন্তু এই শান্তি জিনিসটা অতটাও নাই। জ্ঞান যতটা শান্তি দিতে পারে মানুষকে, এর থেকে বড় শান্তি আর কোনো কিছুই দিতে পারে না। কোনো কিছুই এতটা শান্তি দিতে পারে না। সেজন্য আমরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করার জন্য প্রত্যয়ী হব, প্রত্যাশী হব।
এটাই আমাদের কামনা প্রার্থনা থাকবে। এতক্ষণ যাবৎ আমরা প্রজ্ঞা কথন, প্রজ্ঞা আলোচনা তথা অভিধর্ম চর্চা করে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ ও মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু